আচ্ছা দেখেন, এরপরে বন্ড ইস্যু। আচ্ছা আপনারা এগুলো কি পড়ছিলেন? অনার্সে পড়া হয়েছিল। বন্ড ইস্যু করছিলেন? না না, না, আমি নিজের মতো করে শর্টকাট করতেছি। বন্ড ইস্যু আপনারা পড়ে নিন, ঠিক আছে? দেখেন, বন্ড ইস্যুটা আপনারা নিজেরা পড়ে নিন, ঠিক আছে? তারপরে রাইট ইস্যু, দেখেন বন্ড ইস্যু আপনারা নিজেরা পড়ে নিন, রাইট ইস্যু আপনারা নিজেরা পড়ে নিন, ঠিক আছে? রাইট ইস্যু আপনারা নিজেরা পড়ে নিন, ঠিক আছে? তো দেখেন, আমি আপনাদের ক্রেডিট রেটিং রুলস, এটা আপনারা পড়েন নাই, এটা একটু পড়াইতেছি, খেয়াল করেন। ক্রেডিট রেটিং বিধিমালা পড়বো, ডিটেলস পড়বেন এখানকার, ঠিক আছে? যেমন ফি টি আর টেকে এখান থেকে ভিতর থেকে কোশ্চেন করবো আপনার, যেমন আসলে রাজশেয়ার অধিকার বা বিষয়বস্তু কি, রাজশেয়ার অধিকার বিধিমালা বলতে কি বুঝো, তখন আপনার প্রথম এতটুকু লেখা দিতে হবে, ঠিক আছে? যেমন আপনারা যখন আমরা পাবলিক ইস্যুইং পড়াইছি, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ থেকে অল্প অল্প করে আলোচনা করে লাস্টে গেছি, তো এরকম করে পড়লে আপনার যে কোনো কোশ্চেনের আপনি অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, ক্রেডিট রেটিং কি? তাও যে ঋণটা দিতে পারবে কিনা সেরকম, মানে ঋণটা যে নিল গ্রাহক, ও ঋণটা পরিশোধ করতে পারবে কিনা সেটা পরিমাপ। ক্রেডিট রেটিং কোম্পানি কি? যারা এরকম পরিমাপ করে, যারা এরকম পরিমাপ করে, ঠিক আছে? বুঝেন জিনিসটা? যেমন আপনার লোন গ্রহণের যোগ্যতা আছে কিনা, আপনার লোন পরিশোধ করার যোগ্যতা আছে কিনা, আপনার আর্থিক সচ্ছলতা আছে কিনা, একটু লিখি। দেখেন, লোন গ্রহণের যোগ্যতা, লোন গ্রহণের যোগ্যতা আছে কিনা, আর্থিক সচ্ছলতা আছে কিনা, লোন পরিশোধের সামর্থ্য আছে কিনা, সামর্থ্য আছে কিনা, ব্যবসায়ের ভবিষ্যৎ ভবিষ্যৎ অবস্থা কেমন হইব, এই সংক্রান্ত অ্যানালাইজ করে, এই সম্পর্কিত অ্যানালাইজ করে ক্রেডিট রেটিং কোম্পানি। অ্যানালাইজ করে আপনাদের সার্টিফিকেট দিব, অ্যানালাইজ করে কি করব, আমরা সার্টিফিকেট দিব। সার্টিফিকেট আছে, এ গ্রেড আছে, এ প্লাস সার্টিফিকেট আছে, এ আছে, ঠিক আছে? তারপর আপনার বি আছে, সি আছে, ঠিক আছে? এরকম করে তারা নিজেদের মতো গ্রেডিং করে সার্টিফিকেট দেব।
এই সার্টিফিকেট নিয়ে আপনার ব্যাংকে যাবেন। এই সার্টিফিকেট আপনার ব্যাংকে যাবেন যখন নাকি আপনি লোন গ্রহণ করতে চাইবেন। যখন নাকি আপনি লোন গ্রহণ করতে চাইবেন, যখন আপনার সার্টিফিকেট এ গ্রেড হইব, তখন ব্যাংক আপনার ইজিলি লোন দিয়ে দিব। ইজিলি লোন দিয়ে দিব। আমি বলতে পারছি ক্রেডিট রেটিং কোম্পানি কি? জি স্যার। আর হ্যাঁ, বলেন। বলেন। দেখেন, এই ক্রেডিট রেটিং কোম্পানি রেটিং করে। এই ক্রেডিট রেটিং কোম্পানি কি করে? রেটিং করে। কি করে ভাই? রেটিং করে। কার রেটিং করে ভাই? কোম্পানি রেটিং করে। কোম্পানি রেটিং করে। কোন কোম্পানি রেটিং করে? যারা নাকি লোন গ্রহণ করব, যারা নাকি লোন গ্রহণ করব, গ্রহণ করব, ঠিক আছে, কার কাছ থেকে? ব্যাংকের কাছ থেকে। তাদের জন্য ক্রেডিট রেটিং কোম্পানি কি করে? রেটিং করে। ঠিক আছে। তো বাংলাদেশের ক্রেডিট রেটিং কোম্পানি হলো ক্র্যাপস, ক্র্যাপস আছে, তারপরে ইন্টারন্যাশনাল মুডিস আছে, ঠিক আছে, আরো অনেক ক্রেডিট রেটিং কোম্পানি আছে যারা নাকি আপনার এই ধরনের কাজ করে থাকে। যদি কোনো কারণে ক্রেডিট রেটিং কোম্পানি ঠিক মতো রিস্ক অ্যানালাইজ করতে না পারে এবং প্রতিষ্ঠান যদি ফল হয়, তখন ব্যাংক কি করে? ক্রেডিট রেটিং কোম্পানিরে ধরে। ব্যাংক কি করে? ক্রেডিট রেটিং কোম্পানিরে ধরে। আমি বুঝতে পারছি? জি স্যার। দেখেন, এই ক্রেডিট রেটিং কোম্পানি যখন নাকি আপনি গঠন করবেন, ঠিক আছে, এই ক্রেডিট কোম্পানির গঠন প্রণালী ইয়া সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, এটা আপনারা পড়ে নেবেন। দেখেন, মিউচুয়াল ফান্ড মূলত পক্ষে একটা ট্রাস্ট ফান্ড। ছোট ছোট বিনিয়োগকারীদের টাকা সংগ্রহ করে মিউচুয়াল ফান্ড গঠন করা হয় এবং এই যে মিউচুয়াল ফান্ড গঠন করে, এই মিউচুয়াল ফান্ডের তদারকি করার জন্য একজন পেশাদার সম্পদ ব্যবস্থাপক নিয়োগ করা হয়, অথবা ট্রাস্টি নিয়োগ করা হয়, অথবা হেফাজতকারী নিয়োগ করা হয়, যাতে ছোট ছোট যারা বিনিয়োগকারী আছে তাদের টাকা ঠিক সময়ে
কি করতে পারে, রিটার্ন পায়, ঠিক সময় কি পায়, রিটার্ন পায়, এবং তাদের যে বিনিয়োগের ঝুঁকি কি হয়, কম হয় অথবা হ্রাস পায়, হ্রাস পায়। ঠিক আছে, তো মিউচুয়াল ফান্ড ক্লিয়ার? রেসপন্স করেন। জি স্যার। ওকে, মিউচুয়াল ফান্ড দুই প্রকার, মিউচুয়াল ফান্ড হলে দুই প্রকার, দুই প্রকার। এক নম্বর হলো গিয়া ওপেন ইন্ডেড, ওপেন ইন্ড মিউচুয়াল ফান্ড। ওপেন ইন্ড মিউচুয়াল ফান্ড সাধারণত মেয়াদ নির্ধারণ থাকে না। এটা কি থাকে না ভাই, মেয়াদ কি থাকে না, নির্ধারণ থাকে না। ঠিক আছে, এবং সব সময় কি করতে পারবেন, কেনা বেচা করতে পারবেন, সব সময় কি করতে পারবেন ভাই, কেনা বেচা করতে পারবেন। ঠিক আছে, ফলে এই ধরনের মিউচুয়াল ফান্ডের আপনার কি হইতে থাকে, আপনার সবসময় মূলধনের পরিবর্তন হইতে থাকে, মূলধনের কি হইতে থাকে, আপনার পরিবর্তন হইতে থাকে। ঠিক আছে, এবং এই ধরনের ফান্ড স্টক এক্সচেঞ্জে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত না, তালিকাভুক্ত না, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত না। ক্লিয়ার? তো এই ধরনের ফান্ড আমরা কি বলুম, ওপেন ইন্ডেড মিউচুয়াল ফান্ড। ক্লিয়ার এতটুক? স্যার মেয়াদ নির্ধারিত থাকে না। মেয়াদ নির্ধারণ থাকবে না এটা। ঠিক আছে, যে কোনো সময় কেনা বেচা করতে পারবেন, যেহেতু মেয়াদ নির্ধারণ থাকে না, যে কোনো সময় কেনা বেচা করতে পারবেন, তো এই ধরনের ফান্ডের কি হয়ে থাকে, পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, এবং এই ধরনের ফান্ড স্টক এক্সচেঞ্জে কি থাকে না, তালিকাভুক্ত থাকে না। অর্থাৎ স্টক এক্সচেঞ্জ হলো ডিএসসি, সিএসসি, এই দুইটা হলো স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ কয়টা, দুইটা। কোশ্চেন হতে পারে ভাইবাতে, ডিএসসি, সিএসসি। প্রথম কোনটা হইছে, ডিএসসি, এরপরে কোনটা হইছে, সিএসসি। ঠিক আছে, এই দুইটা হলো বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ। সিএসসি মনে হয় 1994 সালে হয়েছে। ঠিক আছে, আর ডিএসসি মনে হয় 1971 সালের পরে হয়েছে। আগে আসলে পিএসসি, পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, ওটা 1971 সালে নাম চেঞ্জ হয়ে কি হয়েছে, ডিএসসি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন 2 নম্বর হলো ক্লোজ ইন্ড, ক্লোজ ইন্ড মিউচুয়াল ফান্ড। ক্লোজ ইন্ড মিউচুয়াল ফান্ডের আপনার সংখ্যা নির্ধারিত থাকে। আপনার কি থাকে, এই ধরনের ফান্ডের সংখ্যা নির্ধারিত থাকে। সংখ্যা কি থাকে ভাই, নির্ধারিত থাকে। ঠিক আছে, এবং এই ধরনের ফান্ডের একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট কি থাকে, মেয়াদ থাকে, মেয়াদ নির্দিষ্ট থাকে, মেয়াদ কি থাকে, নির্দিষ্ট থাকে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাজারজাতকরণ করতে হইব। নির্দিষ্ট সময়ের মধ্যে কি করতে হবে আপনার, এটা সময়ের মধ্যে কি করবেন আপনি, এটা সময়ের মধ্যে আপনার কি করবেন, এটা বাজারজাতকরণ করবেন আর কি, বিক্রি করবেন, বিক্রয় করবেন। ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট সময় পরে এটা অবলুপ্ত হইব, নির্দিষ্ট সময় পর কি হইবে, এটা অবলুপ্ত হইব, অর্থাৎ এই টাকাটা ফেরত দিয়ে দিতে হইব। ঠিক আছে, এই টাকাটা কি করতে হইব, ফেরত দিতে হইব। ঠিক আছে, এবং এইটা কি থাকবো, এই যে যেটা নাকি এসইসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কি থাকবো, তালিকাভুক্ত থাকবো। কি থাকবো, তালিকা ভুক্ত থাকবো, তালিকাভুক্ত থাকবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। না, এখন ক্লাস হইতেছে তো আমি। আপনার শিডিউল 9টার দিকে। ঠিক আছে, হ্যাঁ 9টায় করলেন না, ধরেন এটার পরে আরেকজন অনলাইনে পড়াবো, তারপর 9টার দিকে আপনার লোকে জয়েন হবো। ঠিক আছে, আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, তো এটা কি এসএসসি তে তালিকাভুক্ত থাকবো। ঠিক আছে, এবং আচ্ছা, এই বন্ধু ক্লিয়ার হয়েছেন, ওপেন ইন্ডেড মিউচুয়াল ফান্ড। জি স্যার। ওকে, আচ্ছা, ডিবেঞ্চার বন্ড তো ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, দেখেন আজকের লাস্ট কোশ্চেন আমাদের
স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শ্রেণী বিভাগ। এই কোশ্চেনটি একটু বুঝেন, এটা প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শ্রেণী বিভাগ। ঠিক আছে, এটা সুন্দর করে লিখেন। আপনারা কি ওরা যদি ধরা খাইতে চান, ওরা ধরা খাইতে চাবেন, যে বেশি ফটার বটর করবে ওরা কবেন এটার উত্তর দে। আপনারা শুনছেন না এ ক্যাটাগরি কোম্পানি? শুনছেন এ ক্যাটাগরি কোম্পানি? এক্সিলেন্ট, সবচেয়ে ভালো, A1। এ ক্যাটাগরি কোম্পানি, ঠিক আছে, এটা কোন কোম্পানি এ ক্যাটাগরি কোম্পানি বলেন? এ ক্যাটাগরি কোম্পানি কারে বলবেন? এক্সেলেন্ট আমরা বুঝি, এ ক্যাটাগরি কোম্পানি কারা বলবেন? বসুন্ধরা গ্রুপ। না, বুঝেন, যারা নিয়মিত, ঠিক আছে, যারা নিয়মিত কি করব, বার্ষিক সাধারণ সভা করব। কি করব ভাই? বার্ষিক সাধারণ সভা করব, সাধারণ সভা করব, ঠিক আছে। এবং কমপক্ষে 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 10% লভ্যাংশ প্রদান করব, অর্থাৎ ডিভিডেন্ড প্রদান করব, লভ্যাংশ প্রদান করব। ওই সকল কোম্পানির বলে এ ক্যাটাগরি কোম্পানি। ক্লিয়ার? লভ্যাংশের পরিমাণ বেশি হইতে পারে, লভ্যাংশের পরিমাণ কি ভাই? বেশি হইতে পারে। তো আমি এ ক্যাটাগরি কোম্পানি বুঝতে পারছি। জি স্যার। 2 নম্বর লেখেন বি ক্যাটাগরি। বি ক্যাটাগরি কোম্পানি কি? যখন নাকি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যাবেন, তখন দেখবেন অনেকে বলে এটা হলো এ ক্যাটাগরি কোম্পানি, এটা হলো বি ক্যাটাগরি কোম্পানি, ঠিক আছে। তখন তাদেরকে বলবেন এটা এটা এ ক্যাটাগরি কোম্পানি, কেমনে বুঝছেন? ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার আপনার নিয়মিত নিয়মিত কি হইব? বার্ষিক সাধারণ সভা হইতে হইব। ওই যে 180 দিনের পরে বা 90 দিনের পরে যে সভাটা হয় না কোম্পানির, ওই সবার কথা বলতেছে, ঠিক আছে। সাধারণ সভা হইতে হইব এবং কমপক্ষে 10% কম, কি ভাই? 10% কম লভ্যাংশ প্রদান করব, 10% কম লভ্যাংশ প্রদান করব। ওই কোম্পানির উপর আমরা বি ক্যাটাগরি কোম্পানি। যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যান, যদি সেফ জোনে থাকতে চান, তখন আপনি এ ক্যাটাগরি কোম্পানিতে ইনভেস্ট করবেন। যদি একটু রিস্কে থাকতে চান, তখন বি ক্যাটাগরি কোম্পানি কি করবেন? ইনভেস্টমেন্ট করবেন। কারণ বি ক্যাটাগরি কোম্পানি কিন্তু লভ্যাংশ কিন্তু আপনার 10% কম দিব, আর এই ক্যাটাগরি কোম্পানি কিন্তু আপনার 10% কমপক্ষে 10% দিবে এবং এর চেয়ে বেশি হইতে পারে, 15% 20% হইতে পারে, ঠিক আছে। 3 নম্বর দেখেন, 3 নম্বর হলো গিয়া জেড জি জি ক্যাটাগরি কোম্পানি। জি ক্যাটাগরি কোম্পানি, ঠিক আছে। জি জি ক্যাটাগরি কোম্পানি, এটার ইয়েটা হলো গ্রিনফিল্ড। গ্রিনফিল্ড, ঠিক আছে। তো এই ধরনের কোম্পানি হলো গিয়া যারা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, বাস্তবায়ন হয়নি হয়নি অথবা বাণিজ্যিক উৎপাদন করে নাই, বাণিজ্যিক উৎপাদন উৎপাদন শুরু হয় নাই, শুরু হয় নাই, ঠিক আছে। এমনকি বার্ষিক সাধারণ সভা হয় নাই। আপনার কি হয় নাই? বার্ষিক সাধারণ সভাও হয় না, ঠিক আছে। তো এমন কোম্পানি কি বলুন? জি ক্যাটাগরি কোম্পানি। এমন কোম্পানি আমরা কি বলুন ভাই? জি ক্যাটাগরি কোম্পানি। যখন আপনি শেয়ার মার্কেট ইনভেস্ট করতে যাবেন, তখন ওই যে ওইখানে আপনার বলে দেবে এটা হলো জি ক্যাটাগরি কোম্পানি, ঠিক আছে। আপনি কি ইনভেস্ট করবেন? তার মানে এই কোম্পানি অন্তরী ব্যবসা প্রতিষ্ঠান বিল্ডিং টিল্ডিং বানায় নাইকা, বিল্ডিং বানাইলেও আপনার প্রোডাকশনে যায় নাইকা, ঠিক আছে। প্রোডাকশনে গেল আপনার কি করে নাই, প্রত্যেক বছর সভা হয় না, ওইটা হলো গিয়ে জি ক্যাটাগরি কোম্পানি। ক্লিয়ার? এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জি ক্যাটাগরি। তারপর দেখেন
4 নাম্বার লেখেন এন ক্যাটাগরি কোম্পানি। দেখেন এন ক্যাটাগরি কোম্পানি হলো গিয়া যে কোম্পানি সদ্য তালিকাভুক্ত হইছে। সদ্য কি হইছে ভাই? তালিকাভুক্ত হইছে, তালিকাভুক্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা একটা কোশ্চেন, কোম্পানি কার কাছে তালিকাভুক্ত হয় বলেন তো? কোম্পানি কার কাছে তালিকাভুক্ত হয়? জয়েন্ট স্টক, সরকারের কাছে। না সরকারের কাছে না ভাই, সরকারের একটা কর্তৃপক্ষ জয়েন্ট স্টক রেগুলেটরি কমিশন। জয়েন্ট স্টক রেগুলেটরি কমিশন যখন আপনি কোম্পানি গঠন করতে চাইবেন তখন কোম্পানি গঠন করার জন্য পরিমেয় নিয়মাবলী স্মারকলিপি সহ কারা কোম্পানি পরিচালনা করবে, কেমনে পরিচালনা করবেন, কতজন লোক লাগবে, কে কোন কাজ করবো, কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, আপনার ব্যবসার ধরন কি হইব, ব্যবসার উৎপাদন কি হইব, কোন জায়গায় উৎপাদন করবেন, কার দ্বারা উৎপাদন করবেন, উৎপাদন করে এটা কার কাছে বিক্রি করবেন, বিক্রি করার ক্ষেত্রে কি পরিমাণ প্রফিট হইব, আমদানি করবেন না রপ্তানি করবেন, রপ্তানি করলে কি পরিমাণ করবেন, দেশের ভিতরে কতটুকু করবেন, বাইরে কতটুকু করবেন, এই সম্পর্কিত সকল প্রকার তথ্য দিয়া আরজিএসি তে আপনি পাঠাইবেন। আরজিএসি তে পাঠানোর পর ওই সময় আপনার কি দিব? পারমিশন দিব। ওই সময় আপনার কি দিব? পারমিশন দিব। তারপরে থেকে আপনি সবকিছু করতে পারবেন, ঠিক আছে। এরকম আপনি জাস্ট খালি কি করছেন? আরজিএসি এর তালিকাভুক্ত হয়েছেন, ঠিক আছে, এবং কোনো বার্ষিক সভা করেন নাই কা। আরজিএসি তালিকাভুক্ত হয়েছেন এবং কোনো বার্ষিক সভা করেন নাই কা। বার্ষিক সভা করে নাই, করে নাই। তো এমন কোম্পানির কি বলবেন? এন ক্যাটাগরি কোম্পানি। এমন কোম্পানির কি বলবেন? এন ক্যাটাগরি কোম্পানি, ঠিক আছে। তারপর হইলো গিয়া 5 5 হলো জেড ক্যাটাগরি কোম্পানি। দেখেন জেড ক্যাটাগরি কোম্পানি, যে কোম্পানির নিয়মিত বার্ষিক সভা হয় না, নিয়মিত আপনার কি হয় না? সাধারণ সভা হয় না, সভা হয় না। আবার কি করে? লভ্যাংশ প্রদান করে না, লভ্যাংশ প্রদান করে না, করে না। আমরা পারমিশন নিয়ে নিছে কিন্তু 6 মাস, 6 মাসের অধিক সময় হয়ে গেছে। 6 মাসের কি হয়েছে ভাই? 6 মাসের অধিক হয়ে গেছে, অধিক সময় হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন পর্যন্ত আপনি কি করেন নাই? আপনার উৎপাদনে যান নাই। 6 মাসের অধিক সময় হয়েছে, বাণিজ্যিক উৎপাদনে যান নাই, বাণিজ্যিক উৎপাদনে যান নাই, উৎপাদনে যায় নাই, ঠিক আছে। এবং দেখেন, এবং আপনি যে পরিমাণ মূলধন সংগ্রহ করছেন, আপনি যে পরিমাণ মূলধন কি করছেন? সংগ্রহ করছেন, সংগ্রহ করছেন, তার চেয়ে বেশি কি করছেন? খরচ করছেন। তার চেয়ে বেশি কি করছেন? খরচ করছেন। তার চেয়ে বেশি কি করছেন? আপনি খরচ করছেন, ঠিক আছে। তো এমন ধরনের প্রতিষ্ঠানে কি বলা হয়? জেড ক্যাটাগরি কোম্পানি। এমন ধরনের প্রতিষ্ঠানে কি বলা হয়? জেড ক্যাটাগরি কোম্পানি। বুঝতে পারছি? ইয়েস স্যার। গেল গতি দেন। তো এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জি ক্যাটাগরি, এবং দেখেন জেড ক্যাটাগরি কোম্পানি, এন ক্যাটাগরি কোম্পানি। ক্লিয়ার? এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা দেন 3 নম্বর চ্যাপ্টারে চলে যান। দেখেন আমাদের 3 নম্বর চ্যাপ্টার থেকে ম্যাথ শুরু হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করব। এখানে তো আমরা জাস্ট অবমূল্যায়নটা পড়ুম। আর আইপিও কেন অবমূল্যায়ন করা হয় এইটা, আর এই যে হট ইস্যু একটু পড়ে লিয়েন। হট ইস্যু পড়ামু,
আরেকটা হলো কোল মার্কেট। এই 4টা থিওরি পড়ায় আমরা চলে যাবো আপনার ম্যাথে, ঠিক আছে? তো নেক্সট ক্লাস মিস করেন না, নেক্সট ক্লাস থেকে আমাদের ম্যাথ শুরু হয়ে যাবে এই বইয়ের, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি আপনার ইনভেস্টমেন্ট ব্যাংকিং সম্পর্কে যে প্রাইমারি ধারণাগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের নিয়ে কি করে আপনার ইনভেস্টমেন্ট ব্যাংকিং তাদের কার্যকরী পরিচালনা করে থাকে, ওই সম্পর্কেতে আপনাকে ধারণা দিতে। তো নেক্সট ক্লাসে এই 4টা থিওরি আলোচনা করবো, আমার 10 থেকে 15 মিনিট লাগতে পারে, এরপর আমি ম্যাথে চলে যাবো, ঠিক আছে? 3 নম্বর চ্যাপ্টারে। তো আজকে যতটুকু আলোচনা করলাম এর মধ্যে থেকে কোনো কোশ্চেন আছে থাকলে করেন। I have one question. না স্যার। হ্যাঁ, পলির আছে। আচ্ছা, আপনারা যাওয়ার আগে যদি ইমার্জেন্সি কোনো লিভ দিতে আমার বইলা যাবেন, ঠিক আছে? ধরেন ইমার্জেন্সি লিভ দিতে দেখো স্যার আমি যেতেছি, বা অথবা মেসেজ করে দিবেন এখানে আপনাকে, যে এখানে তো মেসেজ করার অপশন আছে না জি স্যার। ইয়েতে, এখানে চুপে একটা মেসেজ করে দিয়ে যাবেন, তো আমরা বুঝে নেব আপনার কোনো প্রবলেম আছে, ঠিক আছে? ধর আপনারা যদি এই যে ডিসকানেক্ট হয়ে যান, আমি মনে করতেছি কি কি আবার অ্যাড হইব নাকি অ্যাড হইব না, আমি কনফিউজড থাকি, ঠিক আছে? তো আজকে আমরা ক্লাসে এতটুকু, ঠিক আছে? এবং ক্লাসের ছবিগুলো দেন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।